ফেব্রুয়ারিতেই নির্বাচন ঠেকাতে পারবে না কেউ, বিশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। আসিফের বিষয়ে কি তদন্ত হবে, এড়িয়ে গেলেন প্রশ্নটি। নির্বাচনের জন্য মুখিয়ে আছে মানুষ, বলেছেন সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক দলের সদিচ্ছা জরুরি, জানালেন বদিউল আলম মজুমদার। পাইপলাইনে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে সরাসরি জ্বালানি তেল পরিবহন উদ্বোধন। ৪৮ ঘন্টার জায়গায় এখন সময় লাগবে ১২ ঘন্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার দেওয়ার সময়ই নির্বাচন হবে, কে কি বলল তাতে যায় আসে না। চাঁদাবাজি বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানান তিনি। বলেন, কোনো চাঁদাবাজ দেশে থাকতে দেয়া হবে না। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়ে আসা নানা অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করবে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও দেশের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে সংগ্রাম করতে করতে আলোর দিশারি হয়ে আছেন বেগম খালেদা জিয়া। বর্তমান সময়েও তিনি দিক নির্দেশনা দিচ্ছেন বলে উল্লেখ করেন সালাউদ্দিন আহমদ। বলেন, ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের জন্য অপেক্ষা করছে গোটা দেশ। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহজাহানপুর আলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু তা যেন গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত না করে। শুধু সরকার ও নির্বাচন কমিশন চাইলেই হবে না, ভালো নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক দেশ গঠন করা হবে, যেখানে শহীদদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলের সদিচ্ছা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বদিউল আলম মজুমদার বলেন, গণতন্ত্র কার্যকর করতে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে হবে। এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, পিআর পদ্ধতি ও গতানুগতিক নির্বাচন দুটিতেই সীমাবদ্ধতা রয়েছে। বিরাট সংখ্যাগরিষ্ঠতা গণতন্ত্রকে বিপাকে ফেলে, তাই মিশ্র প্রক্রিয়া ইতিবাচক। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই উল্লেখ করে তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংকট নেই। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে। নির্বাচন করতে পারবে কিনা সেটা আইনি প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এই দেশ সবার, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। শনিবার বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনকালে একথা বলেন তিনি। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, শত শত বছর ধরে এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় থাকবে। এই দেশে ধর্ম, জাতি ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সব নাগরিকেরই সমান অধিকার। সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। তিনি বলেন, একসঙ্গে কাজ করে যাব, একসঙ্গে আনন্দ ভাগাভাগি করা হবে, প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক। এই দেশের প্রতিটা অধিকার, আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবে আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে দেশে
বসবাস করবেন, আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব। এদিকে সনাতন ধর্মের সর্বস্তরের ভক্তদের উৎসাহ উদ্দীপনায় দেশের বিভিন্ন জায়গায়ও পালন হয়েছে জন্মাষ্টমী। দিনটি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা হয়েছে বগুড়ায়। শহরের জেলা স্কুল মাঠে বিভিন্ন মহল্লার শত শত ভক্ত নারী পুরুষরা এতে সমবেত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দিনটি উদযাপন করা হয়েছে ফরিদপুরে। সকালে শহরের শ্রী অঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হলে এতে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া, পিঙ্কু ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর দুর্গাবাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে নরসিংদীতে। সকালে গোপীনাথ জিউর আখড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে টাঙ্গাইলে। ধনবাড়ি রাধা গোবিন্দ সেবাশ্রমের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি প্রিন্সিপাল আজিজুর রহমান। দিনটি উপলক্ষে গাইবান্ধায় V8 রোড কালীবাড়ি মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, দেশের উন্নয়নে বড় সমস্যা দুর্নীতি, অপচয় ও প্রকল্প বাস্তবায়নে বিলম্ব। দুপুরে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে পাইপলাইনে সরাসরি জ্বালানি তেল পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 1.5 মাসে পরীক্ষামূলকভাবে চট্টগ্রামের পতাঙ্গা থেকে পাইপলাইনের মাধ্যমে নারায়ণগঞ্জের গোদানাইল ও ফতুল্লা ডিপুতে 5 কোটি লিটার ডিজেল সরবরাহ করা হয়। আসে সফলতা। এ ধারাবাহিকতায় পদ্মা অয়েল কোম্পানি ডিসপার্স টার্মিনালে পাইপলাইনের সরাসরি জ্বালানি তেল পরিবহন উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, মানব সম্পদ ছাড়া উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ না থাকায় এগোতে হবে প্রযুক্তির দিকে। অথচ দুর্নীতি, অপচয়ের কারণে হচ্ছে না সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমাদের তো এমনিতেই সম্পদ কম, কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারছি না। দুটি কারণ, একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণ। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়, সেই কাজটা সম্ভব। 2016 সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির শুরু করা প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালে। 3 দফা সময় বাড়ানোর পর কাজ শেষ হয় এবছর। এতে প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় 838 কোটি টাকা। পাইপলাইনটি চট্টগ্রামের পতেঙ্গা গুপ্তখাল থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ হয়ে 22টি নদীর তলদেশ ছুঁয়ে শেষ হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। রয়েছে 9টি মিট স্টেশন, 4টি পাম্প হাউস ও 21,000 টনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ডিপো। প্রকল্পটির নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যেসব লাইন দিয়ে আমার তেলটা যাচ্ছে, এই লাইনটা আমার কন্টিনিউয়াসলি সার্ভিলেন্স করতে হবে যে এখানে কোনো প্রকার চুরি হচ্ছে কিনা বা কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা বা সারাউন্ডিং যে আমার পাইপলাইনে যদি বাধা সৃষ্টি করে সেগুলো যাতে এখানে না থাকে, সেদিকে আমার সজাগ দৃষ্টি করতে হবে। আগে ঢাকায় জ্বালানি পরিবহনে সময় লাগতো 48 ঘন্টা, পাইপলাইনে জ্বালানি পৌঁছাবে 12 ঘন্টায়। এতে সাশ্রয় হবে খরচ, বাঁচবে অন্তত 36 ঘন্টা সময়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ধলাই নদীর পূর্ব পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে সাদা পাথর লুটের ঘটনায় শুক্রবার বিকেলে অজ্ঞাত 2000 জনকে আসামি করে মামলা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। এদিকে প্রশাসনের অভিযানে এ পর্যন্ত প্রায় 3.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এর মধ্যে সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকা থেকে 7000 ঘনফুট পাথর উদ্ধার করা হয়।
রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম সহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত 2টা থেকে শনিবার বিকেল পর্যন্ত সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল এই অভিযান চালায়। আটক করা হয় কাদিরগঞ্জ এলাকার শফিউল আলমের ছেলে, কোচিং সেন্টারের মালিক মুনতাসিরুল আলম অনিন্দ, এছাড়া তার 2 সহযোগী মসজিদের খাদেম ও কোচিং সেন্টারের কর্মচারী খলিলুর রহমানের ছেলে ফয়সাল ও রবিন নামে একজনকে। সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী সেখান থেকে 3টি বিদেশি পিস্তল, গুলি, বোমা তৈরির সরঞ্জাম, দেশি বিদেশি বিপুল অস্ত্র, 5টি উন্নত মানের ওয়াকিটকি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কোচিং সেন্টারটির মালিক মুনতাসিরুল আলম অনিন্দ সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। অনিন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলা এবং হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার আসামি। কোচিং সেন্টারের আড়ালেই এতদিন সে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। চট্টগ্রামের বাকুলিয়ায় আগুনে পুড়ে গেছে একটি ঝুট কাপড়ের গুদাম ও প্লাস্টিকের কারখানা। রাত 1:30টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের 11টি ইউনিট 4 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। স্থানীয়রা জানান, ঝুট কাপড় থাকার কারণে গুদামটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে সেই আগুন পাশে একটি প্লাস্টিক কারখানায়ও ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংক রূপসা ঘাট শাখায় দরজার তালা ও ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরি হয়েছে। শুক্রবার রাতে রূপসা ঘাট এলাকার 3তলা ভবনের 2য় তলায় কৃষি ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সপ্তাহের শেষ দিন হওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকে ব্যাংক বন্ধ ছিল। রাতে সেখানে পাহারাদারও ছিল না। শুক্রবার রাত 10টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে রূপসা থানায় বিষয়টি জানানো হয়। চুরির বিষয়টি নিশ্চিত করেছে ব্যাংকের এক কর্মকর্তা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নাটোরের নলডাঙ্গার ভূষণগাছায় মহানাম যজ্ঞা অনুষ্ঠান এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, ধর্ম যার যার, দেশ সবার। এই দেশে সবাই স্বাধীনভাবে বাস করবে। দেশের শান্তি ফিরিয়ে আনতে নির্বাচিত সরকার দরকার। উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বুলবুল, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ অন্যান্যরা। এই ভোটকে কেন্দ্র করে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছেন। আমরা চাই ভোট, আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে, সরকার প্রধানের মিটিং হয়েছে লন্ডনে। উনি বলে এসেছেন, ঘোষণা দিয়েছেন, আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। আমি আপনাদের কাছে অনুরোধ রেখেছিলাম, এই নতুন ষড়যন্ত্রকে, এই নতুন চক্রান্তকে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার কিছু অবনতি ঘটছে। সরকার কঠিনভাবে মোকাবেলা না করলে এ ধরনের আরও ঘটনা ঘটতে থাকবে। সকালে টাঙ্গাইলের বাসেল উপজেলা মহিলা দলের কর্মী সভায় যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। নড়াইলের হাটবাড়িয়া জমিদার বাড়ির ডিসি পার্ক এলাকায় সরকারি রাস্তার কাজে ভূমিদস্যুদের বাধা এবং ফেসবুক লাইভে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। হাটবাড়িয়া এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন হাটবাড়িয়া জমিদার বাড়ির পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল বিশ্বাস, কমল ঘোষ, স্থানীয় বিএনপি নেতা বিল্লাল হোসেন সহ স্থানীয় নেতারা। জামালপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি সভা হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। প্রায় 9 বছর পর আগামী 23 আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয়ে এই উপলক্ষে সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল।
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদ ও ৩ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম জেলা সচেতন শিক্ষার্থীদের ব্যানারে এই সমাবেশটি হয়। সমাবেশে শিক্ষার্থী সোহানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেখ মাহমুদ আহমদ তালুকদার, মোস্তাইন আহমেদ, রাসেল রাজ সহ অনেকে। সাভারে হাশেম মণ্ডল নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার প্রতিবাদে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে সাভারের বিরুলিয়া সড়ক অবরোধ করে পশ্চিম রাজাসন এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এই সময় সড়কে তীব্র যানজট তৈরি হয়। আশুলিয়ায় ঢাকা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে কর্মী সম্মেলন হয়েছে। আশুলিয়া থানা মৎস্যজীবী দলের সভাপতি মাইনুদ্দিন মানিকের সভাপতিত্বে উত্তর গাজীরচর PNM ফ্যাশনস হলরুমে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোখলেস রহমান খান ইলিয়াস শাহী। ফেনীতে সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। শহরের সার্কিট হাউস মোড়ে এই নবায়ন কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, ফেনী সদর সদস্য সচিব আমানুদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব মেজবাউদ্দিন ভূঁইয়া সহ নেতাকর্মীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেব্রুয়ারিতেই নির্বাচন ঠেকাতে পারবে না কেউ, বিশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। আসিফের বিষয়ে কি তদন্ত হবে, এড়িয়ে গেলেন প্রশ্নটি। নির্বাচনের জন্য মুখিয়ে আছে মানুষ, বলেছেন সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক দলের সদিচ্ছা জরুরি, জানালেন বদিউল আলম মজুমদার। পাইপলাইনে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে সরাসরি জ্বালানি তেল পরিবহন উদ্বোধন। 48 ঘন্টার জায়গায় এখন সময় লাগবে 12 ঘন্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।